নির্বাচন ও সংস্কার নিয়ে মতপার্থক্য সুস্পষ্ট, রাজনৈতিক দলগুলোর হাতে ঐক্যমত্যের মূল চাবি বলছে কমিশন। ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্তে প্রমাণ হলে গ্রেপ্তার। 4 দিনের সফরে রাতে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। 9 দিনে করোনা শনাক্ত 42 জন। 4 ভ্যাকসিন নিয়েও আক্রান্ত। নতুন ভ্যারিয়েন্টে ক্ষতি কম হলেও সংক্রমণের গতি বেশি। এবং চট্টগ্রাম কক্সবাজার মৌলভীবাজারে পানিতে ডুবে 6 জনের প্রাণহানি, 4 জনই মারা গেছে সাঁতার শিখতে গিয়ে। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তন্ময় কুমার রায়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই সবাই, তবে নির্বাচন পদ্ধতি নিয়ে একমত নয় পক্ষগুলো। বৈষম্য বিরোধীদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে এক দল চায় এখনই সংস্কার, আরেক দল চায় সংবিধান মেনে নির্বাচন সংসদ করবে সংস্কার। যার যার মতাদর্শ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর এই অবস্থান দলের স্বার্থ না জাতীয় স্বার্থে, সে বিতর্ক উঠছে। প্রশ্ন উঠেছে, তাহলে গণমানুষের মতামতটা কোথায়? ঐক্যমত্যে পৌঁছাতে গণভোট কতটা যৌক্তিক বিষয় হতে পারে? ঐক্যমত্য কমিশন বলছে গণভোট না গণপরিষদ, সংস্কার হবে কি হবে না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনও রাজনৈতিক দলগুলোর কোর্টে। বিস্তারিত দেখুন আজহার লিমনের প্রতিবেদনে। ৩০০ আসন বিশিষ্ট এক কক্ষের এই সংসদকে দ্বিকক্ষে রূপান্তরের প্রস্তাব এজন্য করা হচ্ছে যে আশা করা হচ্ছে আইনসভায় পরস্পর নির্ভরশীল দুইটি বিভাগ থাকলে ক্ষমতায় গিয়ে একটি দল বা ব্যক্তির স্বৈরাচারী সিদ্ধান্ত নেবার পথ বন্ধ হবে। এক্ষেত্রে বর্তমান কাঠামোর ৩০০ আসনের সংসদ হবে নিম্নকক্ষ, যেখানে প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে প্রতিটিও সংসদীয় আসন থেকে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হবেন। তবে উচ্চকক্ষ হবে ১০০ আসনের, যারা ওই একই সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে দল কর্তৃক মনোনীত হবেন। এর ব্যাখ্যায় সংস্কার কমিশনের সদস্যরা বলছেন, এক্ষেত্রে নিম্নকক্ষে কোনো আসন না পেয়েও ওই জাতীয় নির্বাচনে মোট ভোটের ১% পেলেও উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে যে কোনো দলের। অধিকতর গণতান্ত্রিক বিবেচনা করে উচ্চকক্ষ গঠনের এই প্রস্তাবকে সমর্থন দিয়েছে বেশিরভাগ দল। কিন্তু উচ্চকক্ষে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপত্তি আছে বিএনপির। তারা উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চায় না, বরং বর্তমানের সংরক্ষিত নারী আসনের মতো করে নিম্নকক্ষে প্রাপ্ত সিটের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব ঠিক করতে চায়। যদিও বহু আগ থেকেই দলটিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলতে দেখা গেছে এবং এটা তাদের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবেরও একটি। ঐক্যমত্য কমিশনের এই সদস্যের কাছে প্রশ্ন ছিল, বিএনপি যেরকম উচ্চকক্ষ চায় সেটা মানতে সমস্যা কোথায়? নিম্নকক্ষে আসন সংখ্যার ভিত্তিতে যদি উচ্চকক্ষ করতে হয়, তাহলে যেই দল ক্ষমতায় আছে তাদের সংখ্যাগরিষ্ঠতা আরও নিরঙ্কুশ হবে এবং তারা আরও শক্তিশালী হবে এবং তারা আরও এই যেই নিম্নকক্ষে যে সকল অনেক ক্ষেত্রে জনস্বার্থ বিরোধী আইন কানুন সিদ্ধান্ত হয়, সেগুলো আরও অতি সহজে করতে পারবে। বস্তুত ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক ক্লান্তিহীন বৈঠক চলছে, তাতে আপাত দৃষ্টিতে বেশিরভাগ সংস্কারের প্রশ্নে দলগুলোকে ইতিবাচক দেখা গেলেও মৌলিক বিষয়গুলোতে এরকম মতপার্থক্য আছে অনেক প্রস্তাবে। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ এবং এক ব্যক্তির একসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় শীর্ষ পদে থাকা নিয়ে। বেশিরভাগ দল 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবের পক্ষে থাকলেও বিএনপি এমন একটি প্রস্তাব করছে যার ফলে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে। একইভাবে এক ব্যক্তির সরকারের প্রধান ও দলীয় প্রধান থাকা না থাকার বিষয়কে একজন রাজনীতিকের অধিকার হিসেবে দেখছে দলটি। এটা পার্টির একটা স্বাধীনতা, পার্টি কাকে প্রধানমন্ত্রী বানাবেন। না যে শেখ হাসিনা হয়েছে, এটাও তো যে সব জায়গায় শেখ হাসিনা হয়েছে, আমাদের উদাহরণ আছে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো 2001 সালে মেজরিটি পেয়েছিলেন সংবিধান সংশোধনের জন্য। আমরা সংবিধান সংশোধন করেছিও 2-1টা বিধান, কিন্তু তিনি তো অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার বিলুপ্ত করেননি। কিছু কিছু বিষয়ে আলোচনা হওয়ার পর আমরা নীতিগতভাবে এগ্রিড হয়েছি, কিছু কিছু বিষয়ে আংশিকভাবে এগ্রিড হয়েছি। এখন যদি সংস্কার কমিশন যে প্রস্তাব আমাদের সামনে দিয়েছে সব কিছু এগ্রিড হলে তো বাকশাল হয়ে গেল। যদিও বিএনপির এমন অবস্থানে ভিন্ন মত আছে জামায়াত ও এনসিপির। বাকশাল আর কারো মতামতকে ধারে নেই, আর কারো মতামতকে গুরুত্ব দেয়নি, কিন্তু ঐক্যবদ্ধ কমিশন চাইছে সকল রাজনৈতিক দল জনগণের স্বার্থে এক জায়গায় এসে একভাবেই রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করুক। যৌক্তিক কোনো বিষয়ে, রিজনাল কোনো বিষয়ে যদি আমার দলীয় ইন্টারেস্টের কারণে, যদি ব্যক্তি ইন্টারেস্টের কারণে বলে যে আমি হবই না, এক কথায় বলতে হবে যে আমি যদি এখানে গুঁ ধরে বসে থাকি আমি হবে না, আগে যে মাইন্ডসেট করি যে আমি হব না, তাহলে এটা আরেকটা ভাষা আবিষ্কার করতে হবে, বাকশাল কি হবে না আর কি হবে, তাহলে এইটাও তো গ্রহণযোগ্য হইতে পারে না। সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে যে শুধু রাজনৈতিক দলগুলোর মতানৈক্য আছে তা নয়, এসব প্রস্তাব নিয়ে আপত্তি এসেছে খোদ নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে আম জনতার মতামত কোথায়? আবার গণঅভ্যুত্থান ঘটানোর পর ছাত্র জনতার দেশকে বদলে দেবার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটিও তাহলে ক্রমশ ফিকে হয়ে আসছে। সংবিধানের মৌলিক কাঠামো সেগুলো কিন্তু সংবিধান, সেগুলো কিন্তু সংসদ সেগুলোর ব্যাপারে পরিবর্তন করতে পারবে না, কিংবা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবে না, সেগুলোর জন্য গণপরিষদ লাগবে। তাই বল এখন রাজনৈতিক দলের কোর্টে, তারা যদি চায় তাহলে সংস্কার হবে। কিন্তু আরেক বাস্তবতা হলো সংস্কারের অনেক মৌলিক বিষয়ে যতটা না মত পার্থক্য আছে তার চেয়ে বরং বেশি দূরত্ব আছে প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে, এবং সংবিধানের একটা ব্যাপক পরিবর্তন কিংবা পুনর্লিখন নিয়েও দলগুলোর বক্তব্য ভিন্ন ভিন্ন। পুনর্লিখন মানে মৌলিকভাবে একটা পরিবর্তন করা, সেটাকে পাকাপোক্ত করার দিকে অগ্রসর হওয়া। অনিশ্চিত সংবিধান বাংলাদেশে থাকুক, নতুন যে কাঠামোর বাংলাদেশ সেটা গণপরিষদের মধ্যে পোক্ত হোক। গণপরিষদ তো বললাম নতুন সংবিধান গ্রহণ করার ক্ষেত্রে আমাদের তো একটা সংবিধান আছে, এটার একটা রুগ্ম সংবিধান। আমরা মনে করি সংবিধানের গণতান্ত্রিক সংস্কার দরকার, সেটাই আমরা করব। তো সেটার জন্য তো গণপরিষদ প্রয়োজন নাই। র্যান্ডাম আপনি আলোচনায় অংশগ্রহণ করতেছেন, আবার মডিফাই করে আপনি মতামত দিচ্ছেন, তাহলে একটা কনস্টিটিউয়েন্ট সাপোর্ট করে না এমন সরকারের সাথে আপনি এভাবে কাজ করে যাচ্ছেন, তার একটি ধারাবাহিকতাই হচ্ছে একটা গণভোট। ঐক্যমত্য কমিশনের এই কার্যক্রমটাই হচ্ছে আপনি এটা ভ্যালিড পজিশনে নিয়ে যাওয়া, লিগ্যাল পজিশনে ফ্রেমের মধ্যে নিয়ে যাওয়ার জন্যই আপনাকে গণভোটে যেতে হচ্ছে। গণভোট তো সাধারণ বিষয় নয়, এখানে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হলে অনেকগুলো বিষয় থাকবে, শুধু একটা দুইটা পয়েন্টের উপর গণভোট হওয়াটা সহজ। নতুন প্রজন্মের ভোটার তথা তরুণ তরুণীদের 2008 সালের নির্বাচনী ইশতেহারে দিন বদলের সনদ স্লোগান দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল আওয়ামী লীগ, কিন্তু দেশকে গণতান্ত্রিক উত্তরণের দিকে বদলে দেবার বদলে দলটি কি করে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হয়েছিল এবং তার জেরে গণঅভ্যুত্থানের মুখে কিভাবে দলটির পতন হয়েছে সেটা এখন বেশ চর্চিত বিষয়। এছাড়া 3 জোটের রূপরেখা কিংবা 1-11 তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে সেভাবে যে গুরুত্ব দেয়নি সেই অভিজ্ঞতাও আছে এদেশের মানুষের। এমন অবস্থায় প্রায় 1,500 শহীদ, 22,000-এর মতো আহত আর কোটি জনতার রক্ত ঘামে ভেজা গণঅভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তারা সংস্কারের কাজটি আগে সেরে তারপর নির্বাচনে যেতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার এবং নির্বাচন নিয়ে বিভক্তি যেভাবে স্পষ্ট হয়েছে, তাতে করে দলগুলো সরকারকে সেই সুযোগ দেবে কিনা তা নিয়েই সংশয় থেকে যাচ্ছে। আজহার লিমন, এখন, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে তদন্ত চলছে, অপরাধ প্রমাণিত হলেই তাকে গ্রেপ্তার করা হবে। মামলাগুলি আছে যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হয়েছে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো।
এর আগে রাত 1:30টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। TG339 থাই এয়ারওয়েজের ফ্লাইটটিতে গেল রাত 1:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ইমিগ্রেশনে প্রায় 1.5 ঘন্টার নিয়মমাফিক আনুষ্ঠানিকতা শেষে রাত 3টার দিকে ভিআইপি লাউঞ্জ ছাড়েন তিনি। এ সময় আব্দুল হামিদের সাথে ছিলেন তার ছেলে ও শ্যালক। গেল মে মাসের 8 তারিখ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। গেল 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। দেশে করোনা সংক্রমণ আবারও শুরু হয়, বাড়ছে দুশ্চিন্তা। গত 9 দিনে দেশে 42 জনের কোভিড শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। আক্রান্তদের মধ্যে 4 ডোজ টিকা নিয়েছে এমন ব্যক্তিরাও রয়েছে। যদিও ভাইরোলজিস্টরা বলছেন করোনার নতুন 2টি ভ্যারিয়েন্টে সংক্রমণের গতি বেশি হলেও ক্ষতির মাত্রা কম। মুজাহিদ শুভ জানাচ্ছেন বাকিটা। টিকার 4টি ডোজ নেবার পর 80 বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে আসতে হবে ভাবেননি এই নারী। নিউরো জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর কোভিড শনাক্ত হয় তার। পরে ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিয়ে অক্সিজেন নির্ভরতা কমেছে তার। নিউরো সমস্যা ছিল, এর সাথে এই করোনা বার্ধক্যজনিত 80-র উপরে বয়স, তো এখন অবস্থা ভালোর দিকে। ডিএনসিসিতে ঈদের মধ্যেই শনাক্ত 16 জনের 3 জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, যাদের ইতিপূর্বে টিকা নেবার পাশাপাশি রয়েছে অন্য শারীরিক জটিলতা। 24 জুন থেকে 25 সালের 3 জুন পর্যন্ত কোভিডে মৃত্যু শূন্য ছিল বাংলাদেশে। দীর্ঘ 1 বছর পর একজনের মৃত্যু ও গত 9 দিনে 42 জনের আক্রান্ত হবার খবর দুশ্চিন্তা বাড়িয়েছে। এখন আবার একটু কোভিডের প্রাদুর্ভাব বেড়েছে। গত 1 মাসে আমাদের এখানে 16 জন রোগী রিপোর্ট করেছে। এর মধ্যে 6 জন রোগী আউটডোর ট্রিটমেন্ট পেয়ে যে বাসায় চলে গেছে। 10 জন ভর্তি হয়েছে। 10 জনের মধ্যে 7 জন সুস্থ হয়ে বাসায় চলে গেছে। আমাদের এখানে কোনো মর্টালিটি নাই। আর 3 জন বর্তমানে আমাদের আইসিইউতে 3 জন পেশেন্ট ভর্তি আছে। তবে ভাইরোলজিস্ট অধ্যাপক সাইফুল্লাহ মুন্সি বলছেন, কোভিডের নতুন 2টি ভ্যারিয়েন্টের সংক্রমণের গতি বেশি হলেও ক্ষতি করবার ক্ষমতা কম। সামগ্রিকভাবে যেহেতু এটা ট্রান্সমিসিবিলিটি বেশি বা দ্রুত ছড়িয়ে পড়ছে, এই জন্য লোক সংখ্যায় বেশি আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, এবং যত বেশি আক্রান্ত হবে তত বেশি মানুষের লক্ষণগুলি প্রকাশ পাবে এবং নিউমোনিয়ার সংখ্যা বাড়বে। এটা একটা সমস্যা। একটা হচ্ছে প্রতিরোধ ক্ষমতা একেবারেই যেহেতু ভেঙে পড়ে নাই, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটাকে একটা পূর্ণমাত্রায় একটা মহামারী আকারে ছড়িয়ে পড়ার মতো কোনো সম্ভাবনা আছে। পার্শ্ববর্তী দেশ ভারতে একদিনে 6 জন সহ চলতি বছরেই কোভিডে প্রাণ ঝরেছে 65 জনের। এরপর থেকে বাংলাদেশেও এক ধরনের ভীতির সঞ্চার হচ্ছিল, যার মধ্য দিয়ে সম্প্রতি একজন মারাও গেছে। কিন্তু যারা এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছেন তারা কোনো না কোনো রোগে আক্রান্ত বা বয়স্ক ব্যক্তি। তাই বয়স্ক এবং রোগে ভোগা ব্যক্তিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন ঢাকা। ভারতসহ বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ায় দেশের সব স্থলবন্দর ও চট্টগ্রাম বিমানবন্দরের স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা ও মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গেল রোববার থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে সার্ভিলেন্স বাড়ানো হয়। কর্তৃপক্ষ জানায়, ইমিগ্রেশনের প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এছাড়া থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করছে মেডিকেল টিম। সেই সঙ্গে বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস মজুতের ব্যবস্থা রয়েছে। এদিকে করোনা সংক্রমণ এড়াতে মেট্রো রেলে যাত্রীদের মাস্ক পরার আহ্বান জানিয়েছে DMTCL। চার দিনের সরকারি সফরে রাতে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মাননা নেওয়ার পাশাপাশি এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। ডক্টর ইউনূসের সফরকে
সফরকে ঘিরে উচ্ছ্বসিত প্রবাসীরা। তাকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। যুক্তরাজ্য থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়ার 10 মাস পর প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি আদায়ের সুযোগ এসেছে বলে মনে করছেন অনেকে। সিলেটের যেটা ওসমানী বিমানবন্দর যে প্রবলেমগুলো হয়, এইগুলা যেন আমরা প্রবলেম সলভগুলা করতাম পারি, এই দাবিগুলো আমরা তার উপরে রাখি। আমরা উনি লন্ডনে আসার পর লন্ডনের যুক্তরাজ্য প্রবাসী যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলো প্রতি তিনি গুরুত্ব দেবেন এবং দাবি দেওয়া পূরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে যুক্তরাজ্য জুড়ে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। চলছে সভা সমাবেশ। কমিউনিটি নেতারা মনে করছেন এই সফর বাংলাদেশের জন্য গর্বের ও গৌরবের। আমরা বলবো যে এটাকে আপনার বেরিয়ে নেওয়া হয়েছে, উনি যে পুরস্কারটা নিচ্ছেন এবং পাচ্ছেন সেটার জন্য আমরা তো অবশ্যই খুবই গর্ব অনুভব করতে পারি। কিংয়ের সাথে আলাপ করবেন, প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করবেন, আমাদের কমিউনিটি ওনাকে সর্বাত্মকভাবে সাহায্য করবে এবং উই আর ভেরি প্রাউড অফ হিম। 4 দিনের এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় তিনি রাজার হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফরসূচি অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার এখনও কেন পুরোপুরি কার্যকর হয়নি, এমন প্রসঙ্গে শিল্প উপদেষ্টা জানালেন আগের সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই। বর্তমান সরকার চামড়া শিল্পের উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি। তবে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই সিইটিপির উন্নয়ন কাজে গতি ফিরবে বলে আশা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতির। আরও জানাচ্ছেন সিউল আহমেদ। গত 2 বছরের তুলনায় 15 লাখ পিস কম লক্ষ্য ধরে এবছর 85 লাখ থেকে 90 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ট্যানার্স অ্যাসোসিয়েশন। তবে এবছর কোরবানি কম হওয়াতে এবং চামড়া নষ্ট হওয়ায় বর্তমান লক্ষ্যমাত্রা থেকেও আরও 15% কম কাঁচা চামড়া সংগ্রহের শঙ্কা তাদের। এমন পরিস্থিতিতে কোরবানি ঈদের তৃতীয় দিন সাভার বিসিক চামড়া শিল্প নগরী পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা। কারখানা ছাড়াও বহুল আলোচিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপি পরিদর্শন করেন তিনি। আলোচনায় বসেন সকল পক্ষের সাথে। জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়দেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম পত্রের মাধ্যমে, এবং তেনারা কিন্তু মাইকিং করে এই বিষয়টাকে এনশিওর করেছে, এবং সেই কারণে গত কয়েক বছরের মতো ঢাকার বাইরে চামড়া ভিতরে ঢুকানোর কোনো পিড়াপিড়ি লক্ষ্য করা যায়নি। চামড়া কিউরিং এর জন্য, চামড়া প্রিজার্ভেশনের জন্য কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ট্যানারি শিল্পে এবং আমার সিটিপিতে খুব হেল্পফুল হবে। এ সময় শিল্প সচিব জানান সিটিপি নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। 2-3 মাসের মধ্যে সিটিপি নিয়ে কাজ শুরুর আশা প্রকাশ করেন তিনি। সিটিপির যে অবস্থা, আসলে চাইনিজ যারা করে দিয়ে গেছিল, এটা একটা ফল্টি ডিজাইন, সেইটাকে আমরা চালু যেহেতু অন্যান্য আমাদের কুরবানির সময় বড় আকারে আমাদের চামড়া আসে, এটা চালু রাখছি আমরা। এটা আসলে এখন পুরোপুরি নতুন প্ল্যান্ট তৈরি করার একটা সময় আসছে। নতুন সরকারও চাচ্ছেন যে আমরা বিভিন্ন জায়গায় একটা ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টাডি করছে, এবং তারা ফ্রি অফ কস্টে এটা আমাদের করে দিচ্ছে যে কোথায় কোথায় আসলে সব গলত আছে, এবং তাদের স্টাডি পাওয়ার পরে, তাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা একটা ব্যবস্থা নেব। গত সরকারের আমলেও সিটিপি নিয়ে অগ্রগতি কেবল কাগজে কলমে। প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকারের অগ্রগতি কতটুকু। এমন প্রশ্নে শিল্প উপদেষ্টা বলেন, আগের সরকার নিয়ে কোনো কথা বলার দরকার নেই, বর্তমান সরকার কাজ করার চেষ্টা করছে। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। আপনার 17 সালের গভর্নমেন্টের সাথে তো এখন কথা বলছেন না। আপনারা 17 সালের গভর্নমেন্টের সাথে এখন কথা বলছেন না, কিন্তু এখন যে ইন্টারিম গভর্নমেন্ট গণঅভ্যুত্থানের সরকার, সেই সরকারের সাথে কথা বলছেন। এখন যে সরকারের সাথে কথা বলছেন এটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের সরকার যেটা করার সেটা চেষ্টা করছে। এদিকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে সিটিপির উন্নয়নে কাজ দ্রুত হবে।
ইন্টারিম গভর্নমেন্ট ওনারা কি করতে পারে আমরা জানি না। আসলে আমরা মনে করি যে কোনো রাজনৈতিক সরকার পরবর্তীতে আসলে হয়তো তারা ইনিশিয়েটিভ নিতে পারে। এখন পর্যন্ত সব মিলিয়ে রাজধানীতে প্রায় 7.5 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। গত আওয়ামী লীগ সরকারের আমলে এই চামড়া শিল্পকে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত করা হয়। তবে তখন থেকেই এই সিটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি শতভাগ প্রস্তুত নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। তবে শিল্প মন্ত্রণালয় বলছে আগামী 2 মাসের মধ্যেই এই সিটিপিটিকে শতভাগ প্রস্তুত করা হবে। তবে ট্যানারি মালিক যারা আছেন তারা বলছেন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সিটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটির উন্নয়ন কখনোই সম্ভব নয়। সিউল আহমেদ, এখন, সাভার। এবার জানাবো পরিচ্ছন্নতার খবর। কোরবানির তৃতীয় দিনেও ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য অপসারণ সম্পূর্ণ হয়নি। দক্ষিণ সিটির কয়েকটি জায়গায় পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এদিকে সড়কে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে বিক্রি না হওয়া কাঁচা চামড়া। এমন ভোগান্তিতে সিটি কর্পোরেশনের খামখেয়ালিপনাকে দোষছেন নগরবাসী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কোরবানি ঈদে তৃতীয় দিন গড়ালেও ঢাকা দক্ষিণ সিটির পলাশীর মোড়ে পড়ে থাকতে দেখা যায় পশুর চামড়া। দক্ষিণ সিটির গুরুত্বপূর্ণ জায়গায় যেভাবে চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে দেখে মনে হবে চামড়া পচতে যে সময় দরকার তার পুরোটাই সময় পেয়েছে এই জায়গায়। এদিকে বিপাকে পড়েছেন এ পথের পথচারীরা। এভাবে তো চামড়া পচা চামড়া এভাবে ফেলে রাখা ঠিক না। এটা সাধারণ মানুষের এই যে নাকে গন্ধ যাচ্ছে, অনেক দুর্ভোগ হতেছে। এখান দিয়ে তো যাতায়াত করার মতো ইম্পসিবল। এখনো যেভাবে গন্ধ আসতেছে বলার বাইরে। তৃতীয় দিনেও এমন দশা সিটি কর্পোরেশনের খামখেয়ালিপনাকে দায়ী করছেন নগরবাসী। এইভাবে যদি চামড়া ফেলাই গন্ধের ছোট টেকা যায় না, বমি এসে যায়। এভাবে কি ঠিক রাস্তার ভিতরে ফেলাই নিয়ে রাখা? এটা কোনো দুর্গন্ধ নির্দিষ্ট জায়গায় একখান নিয়ে ফেলাইতে এটা কোনো কাজ? দুর্গন্ধ, মানুষ থাকতে পারতেছে না, উপরে গন্ধ যায়। প্লাস আপনার হচ্ছে এখানে আপনাদের স্কুল আছে সামনে, তো এখানে সবারই সমস্যা হইতেছে। এখানে আপনার রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিতদের দাবি পলাশীর মোড়ে পড়ে থাকা চামড়া বাইরে থেকে এনে ট্রাকে ফেলে রাখা হয়েছে। সিটি কর্পোরেশনের নজরে আসায় দ্রুত সময়ের মধ্যে পরিষ্কারের কথা জানান তিনি। বাইরের কিছু ট্রাক এসে এই বর্জ্যটা এখানে ফেলে রেখে চলে গেছে। কে বা কাহারা আমরা জানি না। সিটি কর্পোরেশনের কোনো বর্জ্য এটা না। এটা চামড়া ব্যবসায়ীদের মধ্যে কে বা কারা বিক্রি করতে না পেরে এখানে ফেলে রেখে চলে গেছে। সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি ছিল ঈদের দিন 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করার। শাহিনুল ইসলাম, সাগর, এখন, ঢাকা। ঈদের দিন থেকে আজকে দুপুর 2টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে 20,889 টন কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। গতবারের থেকে কোরবানি কম হলেও এবার বর্জ্য বেশি ছিল বলে জানান তিনি। এখনও বিভিন্ন এলাকায় কোরবানি হচ্ছে উল্লেখ করে এজাজ বলেন, শতভাগ বর্জ্য অপসারণ শেষ হয়েছে এমনটা বলা যাবে না। জনবল কম থাকায় চ্যালেঞ্জ ছিল বলেও জানান তিনি। সিটিজেনরা খুবই রেসপন্সিবল বিহেভ করেছেন, সেজন্য আমরা এই শহরের ঢাকাবাসীকে আমার পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ঈদ মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি। কোরবানির ময়লাগুলো এসটিএসে রাখার কথা, আর আমাদের এসটিএসের ক্যাপাসিটি হচ্ছে যে ডেইলি আমরা যদি পুরো এসটিএস ভরে ফেলি তাহলে 5,000 টন টোটাল আমাদের ক্যাপাসিটি আছে। কোরবানিতে আমরা বলেছি, দেখেছেন তো মনে হয় যে প্রথম দিন প্রায় 12,000-এর মতো প্রোডাকশন হয়েছে। তো সুতরাং স্বাভাবিকভাবে আমরা রাস্তায় ময়লাগুলোও রাখবো, কিছু এসটিএসে তো রাখবোই, কারণ এটা অতিমাত্রায় মানে 4 গুণ 5 গুণ, সেটা আবার আমরা কালেকশনও করব। তো সুতরাং সেক্ষেত্রে এবার এই কারণে রাস্তায় ময়লা রাখতে হয়েছে এবং এটা আমরা কালেকশন করেছি। এবার এখন ফেরা প্রসঙ্গ। ঈদের পর অনেকেই লঞ্চে করে ঢাকায় ফিরছেন। এ বিষয়ে আরও জানাতে বরিশাল লঞ্চ ঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, লঞ্চে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ রাত্রি। বরিশাল নদীবন্দর একটা সময়
খুবই জাঁকজমক ছিল, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। আমরা জানি যে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কিন্তু সেই অবস্থার অনেকটাই কিন্তু পাল্টে গেছে। তো এবারের ঈদে যে অনেক দিনের ছুটি, সে কারণেই কিন্তু ঈদের 3 দিন শেষ হওয়ার পরও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভিড়ভাড়টা কিন্তু সেরকমের হয়নি। আজকে কিছুক্ষণ আগে আমরা যখন এখানে এসেছি, আমরা নদীবন্দরে যোগাযোগ করেছিলাম BIWTA কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে বলেছেন যে আজ বরিশাল থেকে 5টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এম খান 7 লঞ্চে আমরা রয়েছি, এছাড়া সুন্দরবন, পারাবাদ সহ আরও 2টি কোম্পানি, অর্থাৎ মোট 3টি কোম্পানির মোট 5টি কোম্পানির 5টি লঞ্চ রয়েছে। লঞ্চগুলোর ভেতরের চিত্র আমরা একটু দেখাবার চেষ্টা করছি। খুব একটা বেশি কিন্তু যাত্রী নেই এখানে। আমরা যেটা দেখছি যে স্বাভাবিক সময়ে যে রকমের যাত্রী থাকে এখন পর্যন্ত সেরকম যাত্রী, অবশ্য লঞ্চগুলো কিন্তু ছেড়ে যাবে রাত্রবেলা 8:30 থেকে 9:45 এই সময়ের মধ্যে। সাধারণত এই সময় ছেড়ে যায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চগুলো। এই লঞ্চগুলোই কিন্তু পৌঁছতে আগামীকালকে সকালে পৌঁছবে। যেহেতু বরিশাল থেকে সড়ক পথে যেতে সময় লাগে সাধারণত 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা, আর বরিশাল থেকে নদীর পথে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। এই কারণেই কিন্তু নৌপথে যাত্রী কমে গেছে। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেহেতু সড়ক পথে দুর্ঘটনাটা বেশি ঘটে, গতকালকে গত পরশু বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে ঢাকা বরিশাল রুটে। আসলে এইসব কারণে কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা সড়ক পথে যেতে অনীহাবোধ করেন এবং যাদের অভ্যস্ত লঞ্চে যেতে, তারাই কিন্তু লঞ্চে চড়েন, এবং যারা একটু আরামপ্রিয়। অবশ্য এই নদীপথে যেতে যেতে কিন্তু রাতের মনোরম নদীর যে নৈসর্গিক দৃশ্য সেটি কিন্তু উপভোগ করা যায়। আর যারা এগুলো উপভোগ করতে চান তারাই কিন্তু নৌপথে লঞ্চে যাতায়াত করেন। এছাড়াও আরেকটি কারণে যাতায়াত করা হয় নৌপথে, সেটি হচ্ছে ভাড়া কিন্তু তুলনামূলক কম। যেমন এই যে ডেক শ্রেণী দেখা যাচ্ছে, এই ডেক শ্রেণীর ভাড়া কিন্তু সেটি করে ঢাকা বরিশাল পথে প্রায় 2বার আসা যাওয়া করা যায়, এরকমের ভাড়া কিন্তু ডেক শ্রেণীতে। আর এই কারণেই কিন্তু সহজলভ্য হওয়া এবং সাধারণ মানুষের কাছে সহজলভ্য হওয়ার কারণেই কিন্তু আমরা যেটি দেখি যে নৌপথে কিন্তু আরামদায়ক। এসব কারণে কিন্তু নৌপথের ভাড়া কম। এসব কারণে কিন্তু বরিশাল নদীবন্দর থেকে রাজধানীর উদ্দেশ্যে মানুষ নৌপথে যেতে স্বচ্ছন্দ বোধ করেন। তবে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জেনেছি যে আর কয়েকদিন পর ভিড়ভাড়টা আরও বাড়বে। এতটুকুই ছিল বরিশাল নদীবন্দর থেকে সবশেষ। ঈদের পর অনেকেই লঞ্চে করে ঢাকায় ফিরছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত ছিলেন ফেরদৌস সোহাগ। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। কক্সবাজারের পেকুয়ায় বিএনপি কার্যালয় উদ্বোধন শেষে সমাবেশে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশের বাইরে থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন সালাউদ্দিন আহমেদ। দেশে বিদেশের তার সহযোগীদের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করার পায়তারা করছে। বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সবসময় চেষ্টা করে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকল মানুষকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের রুট ম্যাপ দেবে ইসি। সকালে নিজ এলাকায় কুমিল্লার মুরাদনগরে স্থানীয়দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। আমাদের যেই মুক্তিযোদ্ধা অধ্যাদেশটা হলো সেটা নিয়েও কিন্তু এক ধরনের গুজব ছড়ালো, এবং এটা মেইন স্ট্রিম মিডিয়া থেকে হয়েছে, যেটা সবচেয়ে দুঃখজনক। কারণ আমরা সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়াতেই পারে, কিন্তু সেটা যখন মেইন স্ট্রিম মিডিয়ায় যায় এটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদের জন্য আমরা পিছিয়ে আছি, এবং পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে সেটা জানতে হয় যে কতটুকু সত্যি। চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজারে পানিতে ডুবে মারা গেছে অন্তত 6 জন। এর মধ্যে চট্টগ্রাম এবং মৌলভীবাজারে সাঁতার শিখতে গিয়েই মারা যায় 4 জন। দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে গোসল করতে নেমে বাবা ও ছেলের পানিতে ডুবে মৃত্যু হয়। খবর পেয়ে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় লাইফগার্ড সদস্যরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। অন্যদিকে চট্টগ্রামের পটিয়া উপজেলায়
আশিয়া এলাকায় সাঁতার শিখতে নেমে ডুবে যায় চাচা ভাতিজা। প্রায় ঘণ্টাখানিক পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা। এছাড়া মৌলভীবাজারের জুড়ি উপজেলার হামিদপুর গ্রামেও পানিতে ডুবে মারা যায় বাবা ও মেয়ে। সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। মালয়েশিয়া সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 15 শিক্ষার্থী। এই ঘটনায় আহত অন্তত 27 জন। সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। গেরিকজেলি পূর্ব পশ্চিম মহাসড়কের সংঘর্ষে বাসটি উল্টে যায়, অন্যদিকে খাদে পড়ে যায় গাড়ি। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান 13 জন। বাকি 2 জন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিহতদের পরিবারকে 1000 রিঙ্গিত সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের সময় সাংবাদিকের ওপর রাবার বুলেট ছুড়েছে পুলিশ। সরাসরি সম্প্রচারিত ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও ফুটেজে দেখা যায় কোনো সতর্কতা ছাড়াই অস্ট্রেলীয় সাংবাদিক লরেন টমিসের পায়ে রাবার বুলেট ছোড়া হয়। এ সময় পায়ের ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। 9 নিউজের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন তিনি। তবে সুস্থ বোধ করায় লরেন তার পেশাগত দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছে 9 নিউজ। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্টের কাছে জবাবদিহি চাইতে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর উপর চাপ দিচ্ছে দেশটির বিরোধী দল। এবার খেলা প্রসঙ্গ। 10 জন জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচ, যেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। বিশেষ ইউনিটটি রাখা হবে স্টেডিয়ামের আশপাশে ও মাঠের ভেতরে। সে কারণে সকাল 11টা থেকে মহড়া শুরু করে সোয়াট বাহিনী। সাথে ছিল বোম ডিসপোজাল ইউনিট। মহড়ায় একটি ডামি বোমা নিষ্ক্রিয় করা সহ খেলার মাঠে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে সেখান থেকে পরিত্রাণ পাবার সকল উপায়ে মহড়া করেন তারা। বাহিনীর 70 জন সদস্য সহ ডগ স্কোয়াডের 5-এর অধিক প্রশিক্ষিত কুকুর ছিল তাদের সাথে। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ইউনিটও ছিল। এ সময় উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশনের কর্তারা। স্কোয়াডের নিরাপত্তায় সোয়াট টিমের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কম্পিটিশন কমিটির সদস্য তাসওয়ার আউয়াল। শেষ করছি এখন সন্ধ্যা। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নির্বাচন ও সংস্কার নিয়ে মতপার্থক্য সুস্পষ্ট। রাজনৈতিক দলগুলোর হাতে ঐক্যমত্যের মূল চাবি বলছে কমিশন। ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তদন্তে প্রমাণ হলে গ্রেপ্তার। 4 দিনের সফরের লন্ডনের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। নয় দিনে করোনা শনাক্ত 42 জন। 4 ভ্যাকসিন নিয়েও আক্রান্ত। নতুন ভ্যারিয়েন্টে ক্ষতি কম হলেও সংক্রমণের গতি বেশি। এবং চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজারে পানিতে ডুবে 6 জনের প্রাণহানি। 4 জনই মারা গেছে সাঁতার শিখতে গিয়ে। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।